আচ্ছা, একটা পরিস্থিতি ভাবা যাক। একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে জরুরি কাজ হলো অবাধ আর সুষ্ঠু নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের একদম প্রথম ধাপ, মানে ভোটার তালিকা তৈরির কাজেই যদি বাধা আসে, সরকারি আধিকারিকদের ওপর যদি হামলা হয়, তাদের কাজ করতে ভয় দেখানো হয়, তখন কি হবে? তখন সেই ঘটনাটা আর রাজ্যের একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে থাকে না। সেটা সোজা দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়ে। আর ঠিক এটাই হয়েছে পশ্চিমবঙ্গে। একদম। আজকের আলোচনা ঠিক এই নিয়েই। পশ্চিমবঙ্গের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে কথা বলবো আমরা, যেখানে বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর বিষয়টা শুধু একটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর মানে নির্বাচন কমিশনের ক্ষমতার মতো অনেক বড় বড় প্রশ্ন। বলা যেতে পারে এই মামলাটা আসলে একটা লিটমাস টেস্ট। ঠিক, এর রায় ঠিক করে দেবে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের অধিকার কতটা থাকবে আর কেন্দ্রের হস্তক্ষেপের সীমা ঠিক কোথায় টানা হবে। তাহলে চলুন এই জটিল বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। সনাতনী সংসদ নামে একটি সংগঠনের জনস্বার্থ মামলার ভিত্তিতে ঠিক কি ঘটেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি ভাবছেন, আর সবচেয়ে বড় কথা, এই মামলার রায় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে গোড়া থেকে শুরু করা যাক। এই সনাতনী সংসদ নামের সংগঠনটি ঠিক কি অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল? তাদের মূল বক্তব্যটা কি ছিল? তাদের অভিযোগগুলো বেশ বেশ গুরুত্বর। পিটিশনে তারা স্পষ্ট বলেছে ভোটার তালিকা সংশোধনের মতো একটা রুটিন প্রশাসনিক কাজ করতে গিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলওদের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি অনেক জায়গায় তাদের অফিস পর্যন্ত ঘেরাও করে রাখা হচ্ছে। সোজা কথায় তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আর এই বিএলওরাই তো গণতন্ত্রের আসল ফিল্ড সোলজার, তাই না? একদম। এনারাই তো ভোটার তালিকার গার্ডিয়ান, যারা আমাদের সকলের ভোটের অধিকারকে সুরক্ষিত রাখার প্রথম ধাপটা সামলান। ঠিক, তাদের নিরাপত্তা মানে তো আসলে ভোটার তালিকার স্বচ্ছতার নিরাপত্তা। একেবারে। এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি বিএলওরা নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজই করতে না পারেন, তাহলে তো পুরো নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিটাই নড়ে যায়। আর এখানেই তো তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, এখানেই মামলাকারীরা একটা বড় অভিযোগ এনেছে। তারা বলেছে স্থানীয় পুলিশ নাকি এই বিষয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, অভিযোগ জানালেও কোনো লাভ হচ্ছে না। আর সেই কারণেই তারা সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়েছে। ঠিক তাই, তাদের দাবি দুটো। এক, বিএলওদের নিরাপত্তা দেওয়ার জন্য অবিলম্বে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েন করা হোক। আচ্ছা। আর দুই, এই পুরো ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলাকালীন রাজ্যের পুলিশ বাহিনীকে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হোক। এটা কিন্তু একটা বিরাট বড় দাবি। বিরাট বড় দাবি, কারণ এটা সরাসরি রাজ্যের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের প্রশ্ন তুলে দেয়। কিন্তু বিষয়টা আরও জটিল হয়ে গেল যখন নির্বাচন কমিশন নিজেও এই মামলায় একটা পক্ষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আর এখানেই মামলার মোড় ঘুরে যায়। নির্বাচন কমিশনও আদালতে কার্যত স্বীকার করে নেয় যে পরিস্থিতি উদ্বেগজনক। তাই তারা কি বলেছে? তারা জানায় বেশ কিছু জায়গায় তাদের অফিস ঘেরাও হয়েছে আর স্থানীয় পুলিশের ওপর তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে। ও, খোদ নির্বাচন কমিশন যখন এমন কথা আদালতে জানায়, তখন তার ওজন অনেক বেড়ে যায়। অবশ্যই, আদালত তখন বিষয়টাকে আর হালকাভাবে নিতে পারে না। অর্থাৎ এটার শুধু একটা সংগঠনের অভিযোগ রইল না, দেশের নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থার উদ্যোগে পরিণত হল। একদম। এরপর যখন সুপ্রিম কোর্টের শুনানিটা শুরু হলো, তখন বিচারপতিদের মন্তব্যগুলো ছিল একেবারে যাকে বলে চাঁচা ছোলা কথা। নিঃসন্দেহে প্রধান বিচারপতি সূর্যকান্ত তো শুনানির সময় পরিষ্কার বলে দিয়েছেন আইন কারো হাতে তুলে দেওয়া যাবে না। তিনি বলেন, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় তাহলে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতেই হবে, নইলে অরাজকতা দেখা দেবে। এটা একদিকে যেমন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, তেমনি নির্বাচন কমিশনকেও তার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া। ঠিক, আদালত বলতে চাইছে যে নির্বাচন প্রক্রিয়াকে সচল রাখার দায়িত্ব কমিশনের। তার জন্য যা যা পদক্ষেপ দরকার তা কমিশনকেই নিতে হবে। তারা শুধু অভিযোগ করে হাত গুটিয়ে বসে থাকতে পারে না। কিন্তু বেঞ্চের আরেক বিচারপতি জয়মাল্য বাগচি ঠিক এই জায়গাতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাল্টা প্রশ্ন তুলেছেন। হ্যাঁ,
আর সেই প্রশ্নটাই এই মামলার সবচেয়ে জটিল দিকটাকে সামলে নিয়ে এসেছে। কি সেই প্রশ্ন? বিচারপতি বাগচি জানতে চেয়েছেন, শুধুমাত্র একটা বা দুটো এফআইআর-এর ভিত্তিতে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়াটা কি আদৌ যুক্তিসঙ্গত? এটা কি আনুপাতিক পদক্ষেপ হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি আরও জানতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি সত্যি এতটাই ব্যতিক্রমী যে রাজ্যের পুরো পুলিশ বাহিনীকে নির্বাচন কমিশনের অধীনে আনতে হবে? বাহ, এই প্রশ্নগুলো তো সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একেবারে কোরে গিয়ে ঘা দিচ্ছে। ঠিক। একদিকে অবাধ নির্বাচন নিশ্চিত করার তাগিদ, আর অন্যদিকে রাজ্যের সাংবিধানিক অধিকার। আদালত তো তাহলে একটা উভয় সংকটের মধ্যে পড়েছে। ঠিক, এইখানেই আদালতের দ্বিধাটা খুব স্পষ্ট। একদিকে তারা সরকারি কর্মীদের নিরাপত্তা আর নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করতে চায়। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের একটা সীমা থাকা উচিত। তাই আদালত একদিকে যেমন কড়া বার্তা দিচ্ছে, তেমনি রাজ্যের অধিকারের সরাসরি হস্তক্ষেপ করার আগে হাজারবার ভাবছে। একদম। এই ভারসাম্য রক্ষা করাটাই এই মামলার মূল চ্যালেঞ্জ। তাহলে এই জটিল পরিস্থিতিতে, এই টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে আদালত শেষ পর্যন্ত কি পদক্ষেপ নিল? তারা তো কোনো চূড়ান্ত রায় দেয়নি এখনো। না, কোনো চূড়ান্ত রায় না দিয়ে আদালত একটা মধ্যপন্থা নিয়েছে। তারা নির্বাচন কমিশন, কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার ৩ পক্ষকেই নোটিশ পাঠিয়েছে। আচ্ছা। প্রত্যেককে হলফনামা বা অ্যাফিডেভিট, অর্থাৎ তাদের বক্তব্য লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে, আর এর জন্য ১৭ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মানে আদালত বলতে চাইছে, তোমরা সবাই নিজেদের বক্তব্য, তথ্য প্রমাণসহ জমা দাও, তারপর আমরা সিদ্ধান্ত নেব। ঠিক তাই। এই নোটিশে কি নির্বাচন কমিশনকে বিশেষ কিছু জানাতে বলা হয়েছে? হ্যাঁ, এবং এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদালত নির্বাচন কমিশনের ওপরই মূল দায়িত্বটা দিয়েছে। তাদের কাছে কয়েকটা খুব নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। কি কি প্রশ্ন? প্রথমত, কমিশনকে তথ্য দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে সিএপিএফ মোতায়েনের প্রয়োজনীয়তা ঠিক কতটা, বিএলওদের ওপর হামলার ঘটনাগুলো কতটা গুরুতর, আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক কতটা অবনতি হয়েছে। মানে শুধু মুখের কথায় হবে না, তথ্য, পরিসংখ্যান, কেস ডায়েরি সব দিয়ে প্রমাণ করতে হবে। একদম। কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আগে নিজেদের বাড়ির কাজটা ঠিক করে আসতে হবে। আর কি জানতে চেয়েছে আদালত? দ্বিতীয়ত, আদালত জানতে চেয়েছে বিএনওদের নিরাপত্তার জন্য কমিশন নিজে থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে। তারা কি রাজ্যের স্বরাষ্ট্র সচিব বা ডিজিপির সঙ্গে কথা বলেছে? তাদের কি নির্দেশ দেওয়া হয়েছে? এটা একটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। মানে কেন্দ্রীয় বাহিনী তো একটা শেষ অস্ত্র। অবশ্যই। তার আগে নিজেদের দায়িত্ব কতটা পালন করা হয়েছে সেটাও দেখাতে হবে। আর আবেদনে যে নির্দিষ্ট অভিযোগগুলো করা হয়েছিল, ঘেরাও, হামলা, ভয় দেখানো, সেগুলো নিয়েও কি কিছু বলতে বলা হয়েছে? হ্যাঁ। তৃতীয়ত, আবেদনে ওঠা প্রতিটি অভিযোগের বিষয়ে তাদের কি বলার আছে তা স্পষ্ট করতে হবে। আর চতুর্থত, যা সবচেয়ে জরুরি, তাদের ভবিষ্যতের পরিকল্পনাটা কি? ঠিক, ভবিষ্যতে পরিস্থিতি সামলানোর জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা বা ব্লুপ্রিন্টটা কি। সিএপিএফ যদি দরকার হয় তাহলে কত বাহিনী লাগবে, কোথায় কোথায় লাগবে, আর সেই পরিস্থিতিতে রাজ্য পুলিশের ভূমিকাটাই বা কি হবে, এসব কিছুর একটা বিস্তৃত রূপরেখা তাদের জমা দিতে হবে। তার মানে বল এখন পুরোপুরি নির্বাচন কমিশনের কোর্টে। এক কথায় হ্যাঁ। তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী পদক্ষেপ নেবে। ফাঁকা বুলি বা সাধারণ অভিযোগের এখানে কোনো জায়গা নেই। কমিশনের হলফনামায় ঠিক করে দেবে এই মামলার গতি প্রকৃতি।